ঝামেলা রানী গল্পের ৭ নম্বর পর্ব এখন থেকে এই চ্যানেলেই নিয়মিত আপলোড করা হবে, তাই আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। রুমে ফিরে আসে আকাশ। চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায়। রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে, তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পড়েনি। আকাশ রাহার পাশে বসে, পা টেনে নিজের কাছে এনে ভালোভাবে দেখে। তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কেন গিয়েছিলে রান্নাঘরে? ভাবিকে সাহায্য করতে। সাহায্য করেছ? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে, ঠোঁট উল্টে দিয়ে বলে, আমি কিছু করতে গেলেই গণ্ডগোল বাঁধিয়ে দিই, শুধু আমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করতে যাই সেটাতেই ঝামেলা করে বসি। আকাশ রাহার গালে হাত রেখে বলে, তোমাদের বাড়িতে তো কিছু করতে না, পানিটাও অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে, তাই যা করতে যাও ভুল হয়ে যায়। কোনো কিছু খুব দ্রুত শেখা যায় না, সময় লাগে। তুমিও আস্তে আস্তে শিখে যাবে। এখন আগ বাড়িয়ে কিছু করতে হবে না, আস্তে আস্তে মা, চাচি, ভাবি শিখিয়ে দেবে। ততদিনই একটু বড় আর ম্যাচিওর হও। কেন, আমি কি বড় হইনি? হ্যাঁ, বড় হয়েছ তো, শুধু হাতে পায়ে লম্বা হয়ে যাচ্ছ, তোমার বুদ্ধিশুদ্ধি এতটুকুও বড় হয়নি। সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই। ঠিকই বলে। তুমি এখানেই বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিচে গিয়ে খাই সকলের সাথে? একদম না, বিছানা থেকে নামবে না তুমি। আচ্ছা। আকাশ চায়ের খালি কাপ আর পানির জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাহা পা দুটো ভাঁজ করে বসে, এখন আর জ্বালা করছে না। একটু পরেই আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির জগ নিয়ে রুমে ফিরে আসে। পানির জগ সেন্টার টেবিলের ওপর রাখে, খাবারের প্লেটটা দেয় রাহার সামনে। খাবারের প্লেটের ওপর থেকে ঢেকে রাখা প্লেট তুলে পাশে রাখে। হাত ধুয়ে খাওয়া শুরু করো। রাহা খাবারের প্লেটের দিকে তাকায়, আবার তাকায় আকাশের মুখের দিকে। আকাশও রাহার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও? আমি খাইয়ে দাও। আকাশ চোখ দুটো ছোট ছোট করে তাকায়। এ কোন মুসিবত রে বাবা, এখন খাইয়ে দিতে হবে? বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি। সেই ছেলে এখন আরেকজনকে কিভাবে খাইয়ে দেবে? রাহা, তুমি হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ না, আজকে তুমি খাইয়ে দেবে, না হলে আমি খাবো না। বলেই গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাহা, বুঝতে পারছো না তুমি, আমি কখনো কাউকে খাইয়ে দেইনি। কখনো কাউকে দাওনি, তাই তো আজকে আমাকে দেবে? এ তো বিরাট মুসিবত। রাহা, খেয়ে নাও। বললাম তো, তুমি না খাইয়ে দিলে খাবো না। আমি খাওয়াতে পারি না। আজকে পারবে। শেষ পর্যন্ত রাহার জেদের কাছে হার মেনে নেয় আকাশ। ডোর লক করে হাত ধুয়ে আসে। রাহার সামনে বসে বলে, তাড়াতাড়ি খাবে আর বড় বড় হাঁ করবে। আচ্ছা। ভাত মাখিয়ে মুখে তুলে দেয় রাহার। রাহা বড় হাঁ করে মুখে নেয়। মাছের কাঁটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয়, আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। তুমিও খাও? আমি নিচে গিয়ে খাবো, এখন তুমি খাওয়া শেষ করো। একবার খাও। রাহা, খাও না প্লিজ, একবার। রাহা এমনভাবে বলে কথাগুলো যে আকাশ হেসে ওঠে। নিজের মুখে খাবার পুরে দিয়ে বলে, খেয়েছি, এখন খুশি? তাড়াতাড়ি খাও এখন। খাচ্ছি তো, এর থেকে তাড়াতাড়ি কিভাবে খাবো? আস্তে আস্তেই খাও, না হলে আবার গলায় আটকে যাবে। কথা বলতে বলতে রাহার খাওয়া শেষ হয়ে যায়। আকাশ হাত ধুয়ে রাহার ঠোঁট জোড়া ধুয়ে দেয়। টিস্যু পেপার নিয়ে রাহার ঠোঁট মুছিয়ে দিয়ে নিজের হাত মুছে নেয়। রাহাকে ওয়াশরুমে পাঠিয়ে শোয়ার জন্য বেড তৈরি করে দেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই বলে, চুপচাপ শুয়ে থাকবে, আমি খাবার খেয়ে আসছি। আমার একা একা ভয় করবে, আমি তোমার সাথে নিচে যাব। ভয় কেন করবে? এই বাড়িতে কিছুই নেই। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে আর ভয় করবে না। আর তুমি যদি নিচে যেতেই পারবে, তাহলে আমি কার জন্য রুমে খাবার নিয়ে আসলাম? খালি পায়ে ফ্লোরে হাঁটতে হবে না, ঠান্ডা লেগে যাবে। এখন তো মোজা জুতো কিছুই পরতে পারবে না, জ্বলবে পায়ে। চোখ বন্ধ করলে আরও বেশি ভয় করে, মনে হয় ভূত এসে আমার চোখের সামনে উঠছে। আর খালি পায়ে গেলে কিচ্ছু হবে না। আকাশ মুচকি হেসে রাহার কাছে এগিয়ে যায়। দুই হাতে রাহার মুখ আগলে ধরে বলে, এত ভয় পেলে চলবে না, বড় হয়েছ না, এখন অনেক সাহসী হতে হবে। এখন তুমিই তো বলো আমি এখনো অনেক ছোট। তুমি ছোট আবার বড়। এখন বেডে শুয়ে শুয়ে ফোনে গেম খেলতে থাকো, তাহলে আর ভয় করবে না। আমি খেয়ে দ্রুত চলে আসব। আচ্ছা, দ্রুত আসবে কিন্তু। এখন গিয়ে শুয়ে পড়ো। রাহা বেডে উঠে শুয়ে পড়ে। আকাশ ওকে ভালোভাবে ঢেকে দিয়ে নিজের ফোনটা দিয়ে খালি প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। খাবার খেয়ে রুমে এসে দেখে রাহা গেম খেলছে এখনও। কফির মগটা টেবিলের উপর রেখে রাহার দিকে তাকিয়ে বলে,
ভয় করেছে? ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, উহু, দেখেছ, ভয় পেলেই ভয় করে, শুধু শুধু ভয় পাও তুমি। তুমি গেম খেলতে থাকো, আমার অফিসের কাজ আছে, শেষ করে আসছি। আচ্ছা। আকাশ কফির মগ হাতে নিয়ে সোফার কাছে এগিয়ে যায়। ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে শুরু করে। কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে চার্জে লাগায়, ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে রাহার কাছ থেকে ফোন নিয়ে চার্জে লাগায়। রাহা বেড থেকে নেমে আবার ওয়াশরুমে যায়। দুজনেই শুয়ে পড়ে। প্রতিদিনের মতো রাহা আকাশের বুকের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আকাশও রাহাকে জড়িয়ে ধরে প্রতিদিনের মতোই। অফিস শেষ করে বাড়ি ফেরে আকাশ। বাইক পার্ক করে রেখে বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে আসতেই দেখে রাহার বাবা রেজওয়ান মাহবুব সোফায় বসে সকলের সাথে হাসি মুখে কথা বলছে। রাহা বাবার গা ঘেঁষে বসে আছে। আকাশ এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কখন এসেছেন বাবা? এই তো ঘণ্টাখানেক হলো। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। জি। বাবা আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আকাশ রাহার দিকে তাকিয়ে উপরে চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই আমজাদ শেখ আকাশকে বলেন, আকাশ, বেয়াই তোমাকে আর রাহাকে নেওয়ার জন্য এসেছেন। আজকে তুমি আর রাহা ওই বাড়ি যাচ্ছ। কিন্তু বাবা আমার অফিস বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, এখন আর ছুটি দেবে না। কাল তো ছুটির দিন, আজকে যাও, আগামীকাল বিকেলে ফিরে আসবে। রেজওয়ান মাহবুব বলে, 15 দিন পর তো আয়েশাকে ইংল্যান্ডে নিয়ে যাব। আমি চাইছি এই 15 দিন রাহা আমাদের বাড়িতে থাকবে। আয়েশা চাইছে এই 15 দিন রাহাকে যেন ওর কাছে থাকতে দেওয়া হয়। আমি জোর করছি না, আপনারা যদি অনুমতি দেন তো। কেন অনুমতি দেব না বেআই সাহেব? আপনি নিয়ে যান ওদের। রাহা বেআইনের কাছে থাকলে বেআইনেরও ভালো লাগবে, রাহারও ভালো লাগবে। আকাশ না হয় কাল চলে আসবে। সাইমা শেখ বলেন, বেআই সাহেব আপনি তো বলছেন দেরি করবেন না, তাহলে এখনই খাবার খেয়ে নিন। খিদে তো নেই পেটে, আসার পর থেকে যা যা খাওয়ালেন পেট ফুল হয়ে গেছে। তা বললে তো হবে না বেআই সাহেব, বেশি না খান, অল্প হলেও খেতে হবে। আচ্ছা তাহলে অল্প করেই দিন। অনন্যা শেখ আর সায়মা শেখ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় খাবার বাড়ার জন্য। খাবার বেড়ে ডাক দেয় অনন্যা শেখ আমজাদ শেখকে। আমজাদ শেখ রেজওয়ান মাহবুবের দিকে তাকিয়ে বলেন, বেআই সাহেব উঠুন, এবার খাবার ঠান্ডা হয়ে যাবে। চলুন সবাই, বলেই উঠে দাঁড়ায়। আজলান শেখ বলেন, আমরা এখন খাবো না বেআই, আপনি রাহা আর আকাশ যান। আকাশ বলে, আমি এখন কিছু খাবো না, অফিস ক্যান্টিনে লাঞ্চ করেছি আমি। রেজওয়ান মাহবুব বলে, না বললে চলবে না, সকলেই খেতে হবে। আমিও অফিসে লাঞ্চ করেছিলাম, আবার এখানে এসেও এত এত খেলাম, আবার এখন খেতে বলছেন। আপনি আমাদের বাড়ির গেস্ট, আপনার তো খেতেই হবে, আমরা আবার আপনার বাড়িতে গিয়ে খাবো। তা বললে হবে না, আপনারা না খেলে আমিও খাবো না, বলেই আবার সোফায় বসে পড়ে। বাধ্য হয়েই সকলকে খেতে যেতে হয়। শুধু আকাশ যায় না, আকাশ সমুদ্রের মেয়েকে কোলে নিয়ে সোফায় খেলা করতে থাকে। ওর এখন মোটেও খিদে নেই, আর খেতেও ইচ্ছা করছে না। রেজওয়ান মাহবুবও জোর করে না, এখানে খেয়ে পেট ভরিয়ে গেলে শ্বশুরবাড়িতে গিয়ে কি খাবে। রাহা নিজের ব্যাগ গুছিয়ে নেয়। আকাশ নিজের ড্রেস নিজেই ব্যাগে রাখে। রাহাকে রাখতে দিলে সেই দলা মোচড়া করেই রাখবে। আকাশ রাহা দুজনেই তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয়। 30 মিনিট পর রাহাদের বাড়ির গেটের ভেতর প্রবেশ করে কারের হর্ন শুনেই ভেতর থেকে বেরিয়ে এসেছে রাহার মা, দাদি আর ভাবি। রাহা কার থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আদরের মেয়েকে জড়িয়ে ধরতেই আয়েশা খানমের চোখ দুটো ছলছল করে ওঠে। সেই বিকেল থেকে মেয়ের অপেক্ষায় বসেছিল কখন আদরের মেয়েটা আসবে, তাকে আম্মু বলে ডাকবে, জড়িয়ে ধরবে। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। দাদি তুমি কেমন আছো? বলেই মাকে ছেড়ে দাদিকে জড়িয়ে ধরে। ভালো আছি রে বুবু, তুই কেমন আছিস? খুব ভালো দাদি। ভাবি তুমি কেমন আছো? আমিও ভালো আছি রাহা, তুমি কেমন আছো? আকাশ শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাদি ভাবি কেমন আছেন? দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সকলেই বাড়ির ভেতর প্রবেশ করে। রাহা নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রেজওয়ান মাহবুব রাহার ব্যাগ সাথে নিয়ে এগিয়ে যায়। আকাশ সোফায় বসে তিনজনের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে বলে, রিশাদ ভাইয়াকে দেখছি না যে? ভাইয়া বাড়িতে নেই। রিশাদের বউ বলে, অফিস মিটিংয়ে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। রাতের খাবার খেয়ে রাহা ওর মায়ের রুমে চলে যায় মায়ের সাথে গল্প করার জন্য। রাহার দাদি নিজের রুমে চলে যায়। সোফায় বসে থাকে রেজওয়ান মাহবুব, রিশাদের বউ আর আকাশ। চারজন কথা বলছে আয়েশা খানমের অসুস্থতা নিয়ে। আকাশ বলে, ডক্টর কি বলেছে বাবা?
বলল উন্নত চিকিৎসা পেলে সুস্থ হতে পারে, তবে নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। হায়াত যতদিন আছে তার বেশি তো আটকে রাখতে পারবো না, তবে চেষ্টা করি যদি কোনোভাবে আল্লাহ তাআলা মিরাক্কেল ঘটায়। আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো কিছুই করবেন, মায়ের কিছু হবে না ইনশাল্লাহ। 1টা বছর আগেও যদি বুঝতে পারতাম আয়েশার শরীরে এতগুলো রোগ বাসা বেঁধেছে, তাহলেও বোধহয় এত খারাপ অবস্থা হতো না। 7 মাস আগে হুট করে অসুস্থ হয়ে পড়ল। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল 4টে অসুখ বাসা বেঁধেছে। দোয়া করো বাবা, আল্লাহ যেন সুস্থ অবস্থায় আবার ফিরিয়ে দেয় আমাদের মাঝে। সবসময় দোয়া করি বাবা। মাকে কত তারিখে ইংল্যান্ড নিয়ে যেতে চাইছেন? 20 তারিখের টিকিট কেটে রেখেছি। ওহ, আমার বোকা মেয়েটাকে দেখে রেখো বাবা, এখন ওর সবচেয়ে আপন তুমি। টেনশন করবেন না বাবা, রাহার দায়িত্ব যখন নিয়েছি তখন ওকে আগলে রাখব। আপনারা ওর জন্য চিন্তা না করে মায়ের সুস্থতার কথা ভাবুন, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি। রেজওয়ান মাহবুব হেসে আকাশের হাতের উপর নিজের হাত রেখে বলে, আমরা জানি বাবা তুমি রাহাকে আগলে রাখবে, তবুও চিন্তা এসে যায়। মেয়েটা এখনও বাচ্চাদের মতো কাজকর্মও করে সেরকম। ইংল্যান্ড যাওয়ার পর তাড়াতাড়ি তো আসতে পারবো না, তখন রাহাকে তোমাদেরই লিখে রাখতে হবে। 4টে অপারেশন, 6 মাস সময় লাগবে বাংলাদেশে ফিরতে। আপনার রাজকন্যাকে আগলে রাখবো বাবা, আপনারা টেনশন ফ্রি থাকুন। রিশাদ বলে, রাহা বোধহয় অনেক জ্বালাতন করে আকাশ। না ভাইয়া, সেরকম কিছু করে না, ওই মাঝে মধ্যে কাজ করার ভূত চাপে মাথায়, তখন কাজ করতে যেয়ে উল্টো অকাজ করে বসে থাকে আর নিজে বিপদে পড়ে। রিশাদ হেসে বলে, রাহা এমনই, দুনিয়ার সব উল্টাপাল্টা অকাজ সবই ওকে দিয়ে করানো যাবে, শুধু সঠিক কাজ আর পড়াশোনা করানো যাবে না। এই দুটো জিনিসের সাথে ও ছোটবেলা থেকেই আড়ি। আকাশের সাথে সাথে বাকি 3জন মুচকি হাসে। এতক্ষণের বিষণ্ণতা একটু কমে যায়, রাহার কথা ওঠায়। মেড এসে চা কফি দিয়ে যায় 4জনকে। চা কফি খেতে খেতে কথা হয় আয়েশা খানমের চিকিৎসা নিয়ে। আকাশ রাহার রুমে চলে আসে। রাহা এখনও মায়ের কাছে রয়েছে। রিশাদার ওর বউ নিজেদের রুমে চলে গেছে। রেজওয়ান মাহবুব নিজের রুমে এসে দেখে রাহা মাকে জড়িয়ে ধরে গল্প শুনছে। আয়েশা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প শোনাচ্ছে। রেজওয়ান মাহবুব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, রাহা নিজের রুমে যাও, আকাশ তোমার জন্য ওয়েট করছে। আর একটু আব্বু, তোমার আম্মুর ঘুমের সময় পেরিয়ে গেছে মা, এখন তোমার আম্মুকে ঘুমোতে দাও, সকালে এসে গল্প শোনো আবার। আচ্ছা বলেই শোয়া থেকে উঠে বসে। মায়ের গালে চুমু দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে কোপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেজওয়ান মাহবুব হেসে বলে, মেয়েটা বোধহয় জীবনে বড় হবে না। আমি তো চেয়েছিলাম আমার মেয়েটা কখনো বড় না হোক, আবার সেই আমিই মেয়েটাকে ধরে বেঁধে বড় বানিয়ে দিলাম। আয়েশা এমন কথা কেন বলছো? রাহা ভালো আছে ওই বাড়িতে, ওই বাড়ির সবাই রাহাকে অনেক ভালোবাসে। সেজন্যই তো আমি নিশ্চিত আছি রেজওয়ান। আর কোনো কথা নয়, এখন ঘুমাও, বাকি কথা সকালে হবে। বলেই ওয়াইফকে ঠিকঠাকভাবে ঢেকে দেয়। বেড থেকে নেমে ডোর লক করে, ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা নিজে থেকে আকাশের দিকে এগিয়ে যায়। আকাশের এক হাত সোজা করে বাহুর ওপর মাথা রেখে বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে অন্য হাত রাহার ওপর দিয়ে 2 হাতে জড়িয়ে ধরে। তোমার শরীর সবসময় এমন গরম হয়ে থাকে কেন? আমার শরীরটা তো জানে আমার বাচ্চা বউ ঠান্ডা হয়ে আসবে, তাই তাকে উষ্ণ করার জন্য সবসময় গরম হয়ে থাকে। মিথ্যে কথা, সত্যি বলছি। একটুও না, পুরোটাই। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাশের দিকে তাকিয়ে বলে, একটা গল্প বলো। এতক্ষণ মায়ের কাছে কি করলে? গল্প। রাহা নাকের সাথে নাক ঘষে বলে, তাহলে আরও গল্প শুনতে হবে কেন? এখন ঘুমাও, সকালে উঠে গল্প শুনবে। একটা বলো না। রাহা ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে কিন্তু। রাহা বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে বলে, পড়া চোর মেয়ে একটা। রাহা বুকে মুখ গুজে রেখেই বিড়বিড় করে বলে, এত কেন পড়তে হবে? দুনিয়ায় পড়া ছাড়া আর কিছু নেই কি? পড়তে একটুও ভালো লাগে না, সবাই শুধু পড়ো পড়ো করে। রাহা বিড়বিড় না করে ঘুমাও। ঘুমাচ্ছি। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়িতে ফিরে যায়। আকাশ চলে যাওয়ায় রাহা বেশ খুশিই হয়েছে। এখন আর কেউ বলবে না রাহা এটা করবে না, একদম ওখানে যাবে না, জুতো মোজা ছাড়া ফ্লোরে হাঁটবে না, আর লাফালাফি একদম করবে না, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে। এখন যা ইচ্ছে তাই করতে পারবে। যদিও আকাশকে ছেড়ে থাকতে ভালো লাগে না রাহার। আকাশ যতক্ষণ অফিসে থাকতো ততক্ষণ রাহার একটুও ভালো লাগতো না। আকাশ চলে যাওয়ার পর মা দাদি ভাবির সাথে গল্প জুড়ে বসে। শ্বশুরবাড়িতে কে কে ওকে কতটা ভালোবাসে সবই বলতে শুরু করে। সন্ধ্যের পরপর বাড়ি ফিরে আসে আকাশ। সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে আসতেই রাহার কথা মনে পড়ে। এই সময় রাহা রুমে বসে থাকতো। ওর পাশে বসে ফোনে গেম খেলতো, নয়তো ফ্যামিলির সকলের সাথে ভিডিও কলে কথা বলতো। রাহাবিহীন রুমের চারদিকে নজর বুলায়, বিড়বিড় করে বলে, ঝামেলা রানী আর কয়েকদিন ঝামেলা করবে না। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। অফিসের একটা ফাইল নিয়ে বসে চেক করার জন্য। রাতের খাবার খেয়ে রাহা দাদির রুমে দাদির সাথে শুয়ে আছে।
নিজের জন্য আলাদা রুম বরাদ্দ থাকলেও রাতে দাদির রুমেই ঘুমাতো সবসময়। দাদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমের দেশে হারিয়ে যেত রাহা। গল্প শুনতে শুনতে রাত বেড়ে যায় অনেক। রাহা, এখন ঘুমা। ঘুম আসছে না দাদি। চোখ বন্ধ কর, আমি গল্প বলছি, ঘুম চলে আসবে। কিছু সময় চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকে, তবুও ঘুম আসে না দু চোখে। নড়াচড়া করে বলে, দাদি জড়িয়ে ধরো আর গল্প বন্ধ করো। দাদি গল্প বন্ধ করে রাহাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়, রাহার ঘুম আসে না। ঘুমাচ্ছিস না কেন বুবু? ভালো করে জড়িয়ে ধরো আগে। ভালো করেই তো ধরেছি। এভাবে না। তাহলে কিভাবে? সুন্দর করে, আগে যেভাবে ধরতে। আগের মতোই তো ধরেছি। তাহলে ঘুম আসছে না কেন? আমি কিভাবে বলবো? তুই চুপ করে শুয়ে থাক, তাহলে ঘুম আসবে। তুমি ভালো করে জড়িয়ে ধরেছ না? আর কত ভালো করে জড়িয়ে ধরবো? আগে তো এভাবেই ধরতাম, তখন তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতি। দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। কেন? কেমন যেন খালি খালি লাগছে। তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না। কি অদ্ভুত কথা! 10 বছর ধরে তোকে জড়িয়ে ধরে ঘুম পাড়াই, ভুল হচ্ছে না, আর আজ নাকি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছি না? হ্যাঁ, ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না তুমি। উনি যেন কিভাবে জড়িয়ে ধরে, যেটা তুমি পারছো না, আর সেজন্যই আমার ঘুম আসছে না। এতক্ষণে দাদির মাথায় আসে কেন তার নাতনির ঘুম আসছে না, আর ওনার জড়িয়ে ধরা নাতনির পছন্দ হচ্ছে না। আকাশকে মিস করছিস? না। তাহলে ঘুম আসছে না কেন তোর? তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না সেজন্য। আকাশ কিভাবে জড়িয়ে ধরে তোকে? তুমি যেভাবে ধরে আছো সেভাবেই। তাহলে ভুল কোথায়? ঠিকই তো আছে তাহলে। না, ঠিক নেই দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। দাদি মুচকি হেসে বলে, 10 বছর ধরে তোকে জড়িয়ে ধরে ঘুম পাড়াই আমি, আর 17 দিন জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে আকাশ তোর অভ্যেস চেঞ্জ করে দিয়েছে যে আমার 10 বছর ধরে জড়িয়ে ধরাও তোর কাছে আজ ঠিক মনে হচ্ছে না। কী সব উল্টাপাল্টা কথা বলছো? ঠিকভাবে শক্ত করে জড়িয়ে ধরো তো, ভালো লাগছে না। দাদি আবারও মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে নাতনিকে। আকাশ বেডে শুয়ে একবার একা হাত তো আবার ওকাত হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। বেড আর বুক দুটোই কেমন খালি খালি লাগছে। জীবনে কোলবালিশ জড়িয়ে না ধরা আকাশ কোলবালিশ টেনে এনে জড়িয়ে ধরে, কিন্তু তবুও ঘুম আসে না। কোলবালিশ দূরে সরিয়ে দেয়। চোখ বন্ধ করতেই চোখে ভেসে ওঠে রাহা ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দপ করে চোখ খুলে তাকায়, কোলবালিশ টেনে আমার জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে বলে, ঝামেলা রানী, কোন ঝামেলায় ফেললে আমায়? তোমাকে ছাড়া ঘুম কেন আসছে না? তুমিও কি আমার মতো ছটফট করছো?